নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরানকে ঘিরে মিডল ইস্টের মধ্যে কি পরিস্থিতি আবার দ্রুত পরিবর্তন হতে চলেছে? কেন বললাম কথাটা? কারণ মারাত্মক লেভেলে আপডেট আসা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে বর্তমান সময়ে দুই দেশ আমেরিকা এবং ইরান সিজফায়ার ভেঙে আবার যুদ্ধে জড়িয়ে পড়েছে, যার ফলে মিডল ইস্টের মধ্যে আবার নতুন করে উত্তেজনা দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নানান প্রশ্ন, নানান আলোচনা এক এক করে ওঠা শুরু হয়ে গেছে। আর এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম হচ্ছে যে এই যুদ্ধটা কি একটা দীর্ঘ সময় বা দীর্ঘকাল ধরে চলবে? যদি এর যুদ্ধটা দীর্ঘ সময় বা দীর্ঘকাল ধরে চলে, তাহলে বিশ্বের অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে কি মোড় দেখা যাবে? আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব যে বর্তমানে ইরান আমেরিকা যুদ্ধে হওয়া হামলার ঘটনা এবং যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এবং যুদ্ধ কি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, এ টু জেড আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করব। তার আগে যারা দেখছেন চ্যানেলটা, আপনাদের সকল কাছে রিকোয়েস্ট, জানেন যে এই চ্যানেলটা একটা যুক্তি সহকারে প্রত্যেকটা বিষয় প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, গতকাল রাত্রে ঘটনাটা একটু খেয়াল করে দেখুন আপনারা, যেখান থেকে নানান আর্টিকেল এক এক করে আসা শুরু হয়ে গেছে। আর্টিকেলটা যাওয়ার আগে আমি একবার এর ইতিহাসটা বলে দিই, গতকালকে রাতে ঘটনাটা আমি আপনাদের কাছে বলে দিই, তাহলে প্রত্যেকটা বিষয় আপনাদের কানেক্ট করতে সুবিধা হয়ে যাবে। দেখুন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দাবি করা হচ্ছে যে গতকাল রাত্রে ইরানের একাধিক জায়গায় হামলা করেছে কে? আমেরিকা। বিশেষ করে ইরানের অর্থনীতি জায়গাগুলোকে, যেমন ধরুন আব্বাস বন্দর, গোলেস্তান জায়গাটাতে, এবং সাথে সে ইরান শাহ বিমানবন্দর, এই তিনটে জায়গায় আঘাত করা হয়েছে এবং তিনটে ইরানের অর্থনীতির দিক থেকে একটা চাঙ্গাতম জায়গা। এরই পাশাপাশি প্রশ্ন হচ্ছে, নতুন একটা জায়গার নাম উঠে এসেছে, যার নাম হচ্ছে গোলেস্তান। এই গোলেস্তান বিশেষ জায়গাটা কেন এতদিন আমেরিকা এই গোলেস্তান জায়গা হামলা করেনি বলে নাম আসেনি, আমরাও রিপোর্ট করিনি, কিন্তু গোলেস্তান জায়গার নাম উঠে এসেছে কারণ এখানকার যে রেল লাইন আছে, যে গোটা ইরানকে একসাথে কানেক্ট করে থাকে, যার জন্য এই রেল লাইনের ওপরে প্রপার হামলা করা হয়েছে। এবং সাথে সাথে বলা হয়ে থাকে এই রেল লাইনটায় ইরানে দুটো বড় বড় শহর, গোটা ইরানটাই কভার করেছে, কিন্তু দুটো বড় বড় শহরে যাওয়ার সব থেকে শর্টকাট রাস্তা, একটা হচ্ছে মাশহাদ আর একটা হচ্ছে তেহরান। এই দুটো জায়গাকে কিন্তু যোগাযোগ করছে সড়কের সাথে এবং রেল লাইনের সাথে। তাই এই জায়গা হামলা। আর এই হামলার পর বিভিন্ন সূত্রে নানান তথ্য উঠে আসছে যে এই হামলায় যে হতাহতের ঘটনা তো ঘটেছে, তবে সঠিক কতগুলো কতটা হতাহতের ঘটনা ঘটেছে এমন তথ্য কিন্তু সামনে আসে না। আপনি যারা জানেন যে যুদ্ধক্ষেত্রে সঠিক তথ্য খুব একটা সামনে আসে না। আচ্ছা, এই হামলার পর এই যে ইরানের তিনটে অর্থনৈতিক জায়গায় হামলা করা হয়েছে, ইরান কি চুপ করে বসে আছে, নাকি পাল্টা জবাব দেবে, নাকি জবাব দিয়ে দিয়েছে? এই প্রশ্নটাও আমি আপনাদের সামনে আনছি। দেখুন, সবার প্রথমে ইরানের পক্ষ থেকে এই জবাব যে দেওয়া হবে তেমন কোনো অফিসিয়াল আপডেট কিন্তু ইরান প্রকাশ করেনি, কিন্তু ইরান হামলা করে দিয়েছে। কি হয়েছে? প্রতিবেদনে বলা হচ্ছে যে কুয়েতে থাকা, আপনারা জানেন যে মিডল ইস্টের মধ্যে কুয়েত একটা আমেরিকা একটা বেশ সেনা ঘাঁটি এলাকা, কুয়েটে থাকা একটা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, এইকে টার্গেট করে ইরান হামলা চালিয়েছে। একই সঙ্গে কাতারে অবস্থিত সব থেকে বড় রাডার সিস্টেমেও কিন্তু ইরান হামলা চালিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হয়ে যায় এই জায়গায়, এই যে হামলা শুরু হয়ে গেল কুয়েতে থাকা মার্কিন সাম্রাজ্য, যেখানে আমেরিকা এয়ারবেস রয়েছে, সেখানে আঘাত হয়েছে, খবর চারিদিকে প্রকাশিত হয়েছে। এই নতুন আঘাতকে সবাই একটা ধারাবাহিকতার আঘাত দেখছে, নাকি একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দেখছে, সেই তথ্যও কিন্তু আমি আপনাদের সামনে আজকে তুলব। দেখুন, এর পাশাপাশি আরও একটা জায়গার নাম উঠে আসছে বাহারিন। মার্কিন সাম্রাজ্যের বলা হয়ে থাকে মিডল ইস্টে যত আমেরিকা ঘাঁটি আছে, এই বাহারিন থেকে তাদের তেলটা নাকি সরবরাহ করা হয়ে থাকে। সেই বাহারিনে আমেরিকা এয়ারবেসও কিন্তু ইরান হামলা চালিয়ে দিচ্ছে। তাহলে ইরানও পাল্টা হামলা নেমে পড়েছে। এবার যখন আমেরিকা পাল্টা হামলা করছে, ইরানও পাল্টা হামলা করছে। আমেরিকা ইরানে তিনটে জায়গায় হামলা করলো, ইরান আমেরিকা তিনটে এয়ারবেসে হামলা করলো। তাহলে বর্তমানে প্রশ্নটা কি দাঁড়ালো?
এই যুদ্ধ যদি একটা দীর্ঘ সময় ধরে চলে তাহলে কার ওপর সব থেকে বেশি চাপ পড়বে, আমেরিকা নাকি ইরানের ওপর? আর সেইটা নিয়েই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, আন্তর্জাতিক মহলে জিও পলিটিক্সে এক্সপার্টরা দাবি করছেন যে যুদ্ধ যত দীর্ঘ সময় ধরে চলবে ততই সামরিক অস্ত্র যে ব্যবহার হবে তার ব্যয় আছে, খরচা আছে, অস্ত্রের ব্যবহার হচ্ছে, আর যখন তার খরচা হবে তখন একটা দেশে অর্থনীতির ওপর চাপ পড়বে, বিশেষ করে বিশ্ববাজারে জ্বালানির দাম এবং আন্তর্জাতিক বাজারেও কিন্তু এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে। যুদ্ধ হয় দুটো দেশের মধ্যে, কিন্তু তার ফল ভোগ করতে হয় তার পার্শ্ববর্তী সমস্ত দেশকে। আর এই কারণে মানে যুদ্ধ শুধুমাত্র মানে মানে হচ্ছে শেষ অস্ত্র, এবং যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী চলে তাহলে কিন্তু অর্থনীতি দুই দেশকে একটা বড় প্রভাবের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। এবার আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য রাখি। দেখুন দেখুন তার আগে আমি বলে দিই, যারা এআই শিখতে চাইছেন, বর্তমান যুগ হচ্ছে এআই যুগ, যারা এআই দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাইছেন তারা অতি অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়ে আসি। দেখুন কি ব্যাপারটা ঘটেছে এখানে। দেখুন সবার প্রথমে আমি আপনাদের বলি, বর্তমানে এই যে লড়াই, এই লড়াইকে যে সিজফায়ার ভেঙে আমেরিকা ইরান যে লড়াই নেমে পড়েছে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু উঠছে, একটা না অনেকগুলো প্রশ্ন উঠছে, আমরা একটা প্রশ্নের উত্তর এক এক করে দিতে থাকি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। প্রশ্ন কি উঠছে, যদি এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে তাহলে অর্থনৈতিক এবং সামরিকভাবে সবচেয়ে চাপে পড়বে কোন দেশ? এই প্রশ্নটা কিন্তু সব জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং জিও পলিটিক্সে এক্সপার্টদের মতে যুদ্ধে শুধু সেনাবাহিনী বা একটা দেশে অর্থনীতি বা অস্ত্র ভাণ্ডার বা প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে এটা নয়, বরং সেই দেশের সমস্ত মানুষকে তার ফলটা ভোগ করতে হয়। যুদ্ধ যদি দীর্ঘ হয় ঠিক ততটাই কিন্তু সেই দেশ কিন্তু চাপ বা ফল ভোগ করবে, যেমন ইরান বা আমেরিকা। এবার এখানে প্রশ্ন হচ্ছে অস্ত্রের ব্যবহার এবং সামরিক ব্যয় কতটা হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র, বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে যুদ্ধে, ড্রোন ব্যবহার করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর কিন্তু মারাত্মক জোরদার করেছে। বিশেষ করে আমেরিকা ব্যবহার করেছে টমহক ক্রুজ মিসাইল, MQ-9 ড্রোন, থার্ড ইন্টারসেপ্ট ব্যবহার করেছে এই যুদ্ধে, যেখানে বলা হচ্ছে যে একটা বিপুল পরিমাণে খরচা কিন্তু আমেরিকা অলরেডি করে ফেলেছে এবং এখনো পর্যন্ত করে যাচ্ছে। কারণ আপনারা জানেন তো সকলে যে যুদ্ধক্ষেত্রে প্রত্যেকটা মিসাইলের দাম অনেক বেশি থাকে, অনেক বেশি মূল্য দিয়ে সেগুলোকে তৈরি করা হয়, ফলে যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলে তার অস্ত্রের ব্যবহার খরচাও কিন্তু কম নয়, সেগুলো পুনরায় আবার তৈরি করতে হচ্ছে, তার পেছনে একটা বড় অর্থ যোগান দিতে হচ্ছে। আর সেইখানেই দেখা যাচ্ছে জিও পলিটিক্সে এক্সপার্টরা এটা দাবি করছেন যে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে। কেমন? বিষয়টা হচ্ছে, ধরুন আমি যদি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের কাছে সমস্ত জিনিসটা তথ্যটা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন ধারাবাহিকভাবে একটা অস্ত্র তৈরি করতে সেটা অনেক টাকা দরকার হয়, এবং আমেরিকা কি করেছে, ইন্টারসেপ্ট অস্ত্রগুলোকে কিন্তু এবার ব্যবহার করেছে, যেগুলো তৈরি করতে বিপুল পরিমাণে খরচা হয়। আর একই সঙ্গে রাডারে নজরদারি ব্যবস্থাও চালাচ্ছে, এবং সামরিক অবকাঠামোর ওপরও কিন্তু একটা বড় চাপ পড়ছে। অর্থাৎ শুধু হামলা নয়, হামলাকে আটকানোর জন্য প্রত্যেকটা দিন কোটি কোটি ডলার ব্যবহার করছে কে, খরচ করছে কে, আমেরিকা। তাহলে অর্থনীতিতে বা ইকোনমিক্সের ভাষায় হিসাবটা কি দাঁড়ালো? বিভিন্ন এক্সপার্টরা এটা দাবি করছেন যে যে যুদ্ধটা চলছে ইতিমধ্যে ব্যাপক পরিমাণে ক্ষয় বৃদ্ধি পেয়েছে আমেরিকার, তারা দাবি করছে। তবে এই ক্ষয়ের পরিমাণ কত তা বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন আপডেট আসছে, বিভিন্ন পেপার আপনারা দেখতে পাচ্ছেন, ইংলিশ পেপারগুলো দেখা যাচ্ছে। এবং বিশেষ করে এখানে বলা হচ্ছে যে যুদ্ধ যত দীর্ঘ চলবে ক্ষয়ক্ষতি পরিমাণ খাতায় তত বেশি লেখা হবে, এবং সরকারের ওপর আর্থিক চাপ আরও বৃদ্ধি পাবে। কারণ
এই বৃদ্ধি শুধু সেই দেশে না, বিশ্ব অর্থনীতিতেও কিন্তু এর প্রভাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ যুদ্ধ শুধুমাত্র আমেরিকা বা ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, যুদ্ধটা পুরো ছড়িয়ে গেছে পুরো মিডল ইস্টের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই তেল, হ্যাঁ, জ্বালানির বাজার, আন্তর্জাতিক শিপিং, বিমা খরচা এবং বিশ্বে বিভিন্ন পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেগুলো যেতে পারছে না, এক দেশ থেকে আরেক দেশ যেতে পারছে না। বিমা কোম্পানিগুলো বেশি টাকা ডিমান্ড করছে যে জাহাজ যদি ক্ষয়ক্ষতি হয় তাদেরকে টাকা ফেরত দিতে হবে। যার ফলে এই যুদ্ধটা শুধু মিডল ইস্ট, ইরান, আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এই যুদ্ধটা ছড়িয়ে পড়েছে তার পার্শ্ববর্তী সমস্ত দেশের ওপর, দেশের অর্থনীতির ওপর। সেই অর্থনীতি ফেস করতে হচ্ছে আপনাকে আমাকে। ফলে যুদ্ধের মানে আর্থিক প্রভাব শুধু যুদ্ধরত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে এটা নয়, বরং তা ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বের অর্থনীতির উপর। এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে গেল এইখানে, যদি এই যুদ্ধ আরও কয়েক মাস বা সময় ধরে চলতে থাকে তাহলে শুধু সামরিক শক্তি যথেষ্ট হবে কি, নাকি অর্থনৈতিক ক্ষমতাও শেষ পর্যন্ত বড় একটা অঙ্গ হিসাবে বা পিলার হিসাবে দাঁড়িয়ে যাবে? এটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এবং এরই পাশাপাশি অর্থনৈতিক হিসাব, এটাও কিন্তু সব থেকে বড় লক্ষ্য করার বিষয়। কারণ আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘমেয়াদী যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে না হয় না, অর্থনীতির সমান ভূমিকা কিন্তু পালন করে থাকে, সেম অবস্থা। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ঋণ, বাজেটে ঘাটতি এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ তার অর্থনৈতিক চাপ কতটা সে সহ্য করছে, সেই বিষয়টাও আমরা আসি। সেই বিষয়ে আর্টিকেল দেখতে গেলে এই আর্টিকেলটা দেখতে হবে। দেখুন, বিষয়টা একবার ক্লিয়ার করে নিই। দেখুন, যে বিষয়টা হচ্ছে যুদ্ধের লড়াই, শুধুমাত্র আমি যেটা বললাম যুদ্ধের ময়দানে থেকে অর্থনীতির লড়াই একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে। যদি বেশি দিন যুদ্ধ চলে তাহলে সেই যুদ্ধের মানে যে হাজার হাজার কোটি ডলার যে পরিমাণ ব্যয় হচ্ছে তার প্রভাব তো সেই দেশের সরকারকে নিতে হবে। শুধু সেনা মোতায়েন নয়, অস্ত্র, গোলা বারুদ বা জ্বালানি বা পরিবহন, প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত দিক থেকে কিন্তু একটা খরচা দেখা যায়। এবং ঋণের চাপে কতটা গুরুত্বপূর্ণ আমেরিকা সেটাও আমি আপনাদের বলি। বর্তমান সময় বিশ্বে অন্যতম একটা বৃহত্তম অংশ হলো অর্থনীতি, এবং সেই অর্থনীতিতে একটা দেখা যায় লোন বা ঋণ, সেটাও কিন্তু নেওয়া হয়েছে। দেখুন, বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদনগুলো দেখা যাচ্ছে গত 2 দশক ধরে মার্কিন সরকারের ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েই যাচ্ছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী সামরিক যে যুদ্ধ চলছে, এই লড়াই, সরকারের ব্যয় এবং এরই পাশাপাশি বাজেটের ঘাটতির কারণে এই বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন মার্কেট রিপোর্টে কিন্তু এটা দাবি করা হচ্ছে। অর্থাৎ আয় বাড়লেও সরকার যে ব্যয় যে দ্রুত বাড়ছে, এমনটাই কিন্তু বিশ্লেষকদের মাথার মধ্যে কিন্তু এই প্রশ্নটা উঠে এসেছে। 2001 সালের পর থেকে বড় পরিবর্তন এসেছে আমেরিকার মধ্যে। কি পরিবর্তন? 2001 সালের পর থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র একাধিক বড় সামরিক অভিযানে বা যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছে। এরপর ধীরে ধীরে সরকারের ব্যয় বৃদ্ধি পেতে থাকে, যার ফলে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি হয় এবং আমেরিকা বাজেটে সেই ঘাটতিটাও কিন্তু দেখা যায়। সেই ঘাটতিও দেখা গেছে। অর্থাৎ প্রত্যেক বছর অতিরিক্ত অর্থ ধার নিয়ে সরকার ব্যয় মেটানো প্রয়োজন করছে, এবং এরই পাশাপাশি জাতীয় ঋণও কিন্তু আমেরিকার মধ্যে ক্রমশ বাড়তে থাকছে। তার ফলে যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হতে পারে এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে, তাহলে অস্ত্রের ব্যবহারও বাড়বে, নিত্য নতুন অস্ত্র আবার তৈরি করতে হবে, অস্ত্রের উৎপাদন তৈরি করতে হবে, মিসাইল তৈরি করতে হবে, সামরিক ঘাটতি পরিবর্তন ব্যয় ঘটছে, জ্বালানি এবং পরিবহনেরও উপর চাপ আসছে, এবং পাশাপাশি সরকারের অর্থনীতির ওপরও কিন্তু ক্রমশ চাপ বাড়ছে। ফলে যুদ্ধ শুধু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না, দেশে অর্থনীতিও কিন্তু একটা বড় অংশ কিন্তু জড়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এত পরিমাণ আমেরিকা লোন নিয়েছে বা ঋণ নিয়েছে, এই টাকাটা অনেকে ভাববেন যে আমেরিকা তাহলে মানুষের ওপর ট্যাক্স পরিমাণ বাড়িয়ে দিয়ে সে টাকা সমস্যার সমাধান করতে পারে, এটাও অনেকের প্রশ্ন। দেখুন, অর্থনীতিবিদদের মতে একটা বিষয় যে
মানুষের ওপর ট্যাক্স চাপিয়ে, এক্সট্রা ট্যাক্স চাপিয়ে সেই টাকা তোলা, তাই তাই দেশের সমস্যা সমাধান, এটা কিন্তু সহজ বিষয় নয় অর্থনীতিবিদদের মতে। কারণ কর যদি বেড়ে যায়, ট্যাক্স যদি বেড়ে যায়, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, একই সঙ্গে চাপ সৃষ্টি হলে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু প্রভাব বাড়বে। আর একই কারণে দীর্ঘমেয়াদী যুদ্ধে অর্থনীতির চাপ এবং মোকাবেলা করার যে সরকারের কোনো একটা বড় চ্যালেঞ্জ, সেটাও কিন্তু মেনে নিতে হবে। এবং এরই পাশাপাশি যুদ্ধটা এখন দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে অর্থনীতি ভার্সেস সামরিক অভিযান। কেন বললাম কথাটা? কারণ ইতিহাস বলছে দীর্ঘমেয়াদী যুদ্ধে শুধু অস্ত্র নয়, অর্থনৈতিক সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কোনো যুদ্ধ দীর্ঘ সময় ধরে হয়, তাহলে তার প্রতিদিনের খরচ, ঋণের চাপ, বাজেটের ঘাটতি সব কিছু মিলিয়ে সরকারের ওপর একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়ে যায়। এরপর যে বিষয়টা আমি আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে হরমুজ প্রণালী দিয়ে তো বিশ্বে প্রত্যেকটা দিন 20% তেল এক দেশ থেকে আরেক দেশ যায়, বা বাব আল মন্দার বন্দর, যেখান থেকে আরেক দেশ ইউরোপে তেল পৌঁছায়, বা আমরা যে এটা বলতে পারি সুয়েজ খাল, এইটা দিয়েও বিশ্বের বিভিন্ন দেশে তেল পৌঁছায়। আজকে যদি এই বাব আল মন্দরটাকে কন্ট্রোল করছে কে? ইরান কন্ট্রোল করছে। আজকে যদি ওই জায়গাটা কন্ট্রোল হয়ে যায়, তাহলে ইউরোপে তেল যাবে না। সুয়েজ খাল কন্ট্রোল হয়ে গেলে অন্যান্য কান্ট্রিগুলোতে তেল যাবে না। যুদ্ধ শুধু মিডল ইস্টের মধ্যে বা ইরান আমেরিকার মধ্যে যুদ্ধের সিচুয়েশনটা নেই, যুদ্ধের সিচুয়েশন প্রভাব পড়ছে গোটা বিশ্বের মধ্যে। আর যদি কাল তেলের দাম বেড়ে যায়, তাহলে আপনাকে আমাকে পকেট থেকে এক্সট্রা টাকা বের করতে হবে। তাহলে যুদ্ধ দুই দেশের মধ্যে, কিন্তু তার প্রভাব আপনার আমার পকেটের মধ্যে পড়ছে। এরপর যদি আপনাদের মনের মধ্যে বা এই আর্টিকেলটা দেখার পর আপনার কি রায়, আপনার কি মতামত, অতি অবশ্যই তুলে ধরুন কমেন্ট বক্সে। আর আর্টিকেলটা যে ভালো লেগে থাকে অতি অবশ্যই, বা ভিডিওটি যে ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।